আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো। আজকে আমরা ফিজিক্সের ষষ্ঠ অধ্যায় তাপ ও তাপমাত্রা থেকে এই দুইটা সূত্র নিয়ে কথা বলবো। তো তোমাদের কাছে মনে হতে পারে যে এই দুইটা সূত্র তো আমরা পারি, এখান থেকে বোঝানোর কি আছে বা টাইম ওয়েস্ট, এরকম কিচ্ছু না। দেখো, সূত্র মুখস্থ পারলে আসলে হয় না। আমি যে কথাটা বলে থাকি যে ম্যাথমেটিক্স একটা ভাষা। তো একটা ভাষার কাজ কি? কমিউনিকেট করা, তথ্যের আদান প্রদান করা, মনের ভাব প্রকাশ করা। তো ম্যাথমেটিক্সও কিন্তু মনের ভাব প্রকাশ করতে পারে, এটাও একটা মনের ভাব প্রকাশ করছে, ও কিছু একটা বলছে। সেই কথাটা কি তোমরা বুঝতে পারো? খুব সহজে পারো না। এই কারণেই তোমরা সূত্র মুখস্থ থাকলেও অঙ্ক করতে পারো না। সব সূত্র মুখস্থ কিন্তু কীভাবে অঙ্ক করবা বোঝো না। কারণ কি? ম্যাথমেটিক্স কি বলে এটা তোমরা বুঝতেই পারো না। তো আমি সেই জায়গা থেকে ব্যাখ্যা করব। যেমন এর আগের ভিডিওতে আমি ব্যাখ্যা করেছিলাম যে যখন বলা হয় যে দুইটা পদার্থ একই বস্তুর কিনা, একই পদার্থের দুইটা বস্তু একই পদার্থের তৈরি কিনা, তখন কেন জানি আলফার মান বের করে, দুইটা বস্তুর জন্য আলফা বের করে, অথবা দুইটা বস্তুর জন্য বিটা বের করে। যখন আলফা, বিটা বা গামার মান দুইটা বস্তুর জন্য সেম আসে, তখন তারা বলে হ্যাঁ যে দুইটা বস্তু একই। কেন? আলফা, বিটা, গামার মান দুইটা বস্তুর ক্ষেত্রে সেম হলে কেন বস্তু দুটো একই পদার্থের তৈরি হবে? এইটা বুঝতে গেলে তোমার আলফার যে ইকুয়েশনটা বা বিটার যে ইকুয়েশন, ওটা তোমাদেরকে ভালো করে বুঝে আসতে হবে। তো দুইটা সূত্র এটা ঠিক আছে, বাট এই যে নিচে যে সূত্রটা দেখছো না, এই সূত্র নিয়েই তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়। এই যে তোমার তাপের বর্জন, তাপের গ্রহণ, আমরা কিন্তু এই সূত্রটা ইউজ করি। কিভাবে করি এবং আমি এখানে তোমাদেরকে সম্পূর্ণ ব্যাপারটাই আলোকপাত করব। এবং এই ভিডিও না দেখা পর্যন্ত তোমরা, যখন আমি সৃজনশীল শুরু করব, ওই ভিডিওগুলো দেখো না। ওকে? তো প্রথম এটা কি আসলে, এটাকে বলা হয় থার্মাল ক্যাপাসিটি বা তাপ ধারণ ক্ষমতা। তাপ ধারণ ক্ষমতার ইকুয়েশন এটা কিছু বলছে, এই মনের ভাবটা তোমাকে বুঝতে হবে। এই ইকুয়েশনটা কেমন? সি ইকুয়াল কিউ বাই T2 মাইনাস T1। নিচে যেটা থাকে সেটাকে সবসময় এক ধরা হয়। T2 কি একটা তাপমাত্রা, T1ও কি একটা তাপমাত্রা। তার মানে দুইটা একই তাপমাত্রা নয়। T1 একটা তাপমাত্রা, T2 আলাদা একটা তাপমাত্রা। এবং যেখানে T2টা আসলে কি বড়, বেশি। ব্যাপারটা কোনোভাবে এইরকম যে কোনো বস্তুর হয়তো আগে তাপমাত্রা ছিল ধরো 300 কেলভিন, পরে তাপমাত্রা হচ্ছে 400 কেলভিন। তাহলে এই 300কে হয়তো T1 লিখছে আর 400কে লিখছে T2। তার মানে T2 মাইনাস T1 আসলে কি তাপমাত্রা বৃদ্ধি। আর কিউটা কি এখানে আসলে তাপ। তাপকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, কোয়ান্টিটি অফ হিট। এই জায়গা থেকে কিউ তাকে লেখা হয়। ওকে, এটা তোমরা জানো। তো এটা কি বলে? থার্মাল ক্যাপাসিটি কাকে বলে, কিভাবে সংজ্ঞা দেওয়া হয়? কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, আবারও বলছি, নিচে যা থাকবে সেটাকে সবসময় এক ধরা হয়। যেমন আমি আমার ফিজিক্সের প্রত্যেকটা ভিডিওতে যখন আমি সংজ্ঞা দিয়েছি, তখন ইকুয়েশন থেকে সংজ্ঞা দিয়েছি। যখন আমি বলেছিলাম যে ভি ইকুয়াল এস বাই টি, তখন আমি কি বলেছিলাম? 1 সেকেন্ডে যে পরিমাণ সরণ হয় সেটাকে বস্তুর বেগ বলে। অর্থাৎ 1 সেকেন্ডে বস্তু যে দূরত্ব অতিক্রম করে সেটাকেই বেগ বলে। তো এখানেও এই নিচে আমার কত ধরতে হবে? 1 ধরতে হবে। সাপোজ এই বস্তুর তাপমাত্রা হচ্ছে 300 কেলভিন। তুমি তাপমাত্রা কত করবা? 1 কেলভিন বাড়াবা, তার মানে 301 কেলভিন করবা। এই যে তাপমাত্রা বাড়াচ্ছ, তার জন্য অবশ্যই কিন্তু তাপ দিতে হবে। কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয়, সেই তাপকেই বলা হয় মূলত থার্মাল ক্যাপাসিটি। যদি কখনো বলা হয়, দেখো এটার একক কি আগে তাই দেখো, কিউ তাপ শক্তি, তার মানে এটার একক হচ্ছে জুল। আর এটা কি আসলে তাপমাত্রা, তার মানে এটা হচ্ছে কেলভিন। তার মানে একক হচ্ছে জুল পার কেলভিন। দেখো এটা দেখেও বুঝতে হবে যে 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয় সেটাকেই মূলত বলা হয় তার তাপ ধারণ ক্ষমতা। এটা কিন্তু তাপমাত্রা বৃদ্ধি। কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপ দিতে হয়, ওই তাপের পরিমাণকেই বলা হয় আসলে তাপ ধারণ ক্ষমতা। যদি তোমাদেরকে কখনো বলে যে কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা হচ্ছে 2
জুল পার ক্যালভিন। কি বললো? তার মানে কি ওই বস্তুর তাপমাত্রা 1 ক্যালভিন বাড়াতে, সাপোজ হয়তো 300 আছে, 300 থেকে করবে 301, ওই বস্তুর তাপমাত্রা 1 ক্যালভিন বাড়াতে 2 জুল তাপের প্রয়োজন হয়। এটাই আসলে মূলত তাপ ধারণ ক্ষমতা। এবং এই জায়গা থেকে ইকুয়েশনটাকে অনেকভাবে লেখা যেতে পারে। সাপোজ সি সমান যদি কিউ বাই T2 মাইনাস T1 হয়, তাহলে কিউ সমান কি লেখা যাবে? সি T2 মাইনাস T1। তার মানে কি এই কিউটা কি ভাই? এই কিউটা হচ্ছে তাপ মানে কি পরিমাণ তাপ দিতে হচ্ছে সেটা। আমরা কোনো বস্তুর দূরত্ব হিসাব করতে পারি যে কত কিলোমিটার গেল। আমরা চাল কিনতে গেলে তার ভর পরিমাপ করতে পারি, আমরা বেগ পরিমাপ করতে পারি। তাহলে কোনো বস্তুর তাপমাত্রা তুমি বাড়াচ্ছ, আমি তাপমাত্রাও পরিমাপ করতে পারি, কিন্তু তাপমাত্রা বাড়াতে কতটুকু তাপের দরকার হচ্ছে সেটা পরিমাপ করতে হবে না? সেটা পরিমাপের সূত্র হচ্ছে এটা একটা। অর্থাৎ আমাকে যদি তারা তাপ ধারণ ক্ষমতা দিয়ে দেয় এবং কত ক্যালভিন তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সেটা যদি দিয়ে দেয়, তাহলে আমি বলে দিতে পারবো সে অলরেডি কত তাপ গ্রহণ করেছে। আমি আবারও বলছি, কোনো বস্তুর তাপ ধারণ ক্ষমতা যদি দিয়ে দেয় এবং তার তাপমাত্রা বৃদ্ধি, অর্থাৎ আগে কত তাপমাত্রা ছিল এবং পরে কত তাপমাত্রা হচ্ছে, যদি দিয়ে দেয়, তাহলে সে অলরেডি কত তাপ গ্রহণ করেছে সেটা আমি বলে দিতে পারবো। এটা যদি এখন ক্লিয়ার নাও হয়, একটু পর ক্লিয়ার হবে যখন আমি ওই সূত্র আলোচনা করবো এবং বরফ গলনের সুপ্ত তাপ নিয়ে আমি যখন কথা বলবো। ওকে, তো ওই সূত্র যাওয়ার আগে, ওই সূত্র বিশ্লেষণ করার আগে বেশ কিছু ঘটনা আমরা দেখি যেটাতে তোমাদের সমস্যা হয়। যে তারা কি করে, একটা পানির মধ্যে তারা একটা বরফের টুকরা ছাড়ে, কখনো তারা একটা লোহার টুকরা ছাড়ে, এবং লোহার টুকরা ছেড়ে তারা কি বলে এর সম্মিলিত তাপমাত্রা কত হবে। ব্যাপার যেটা ঘটে সেটা হচ্ছে, সাপোজ এটা একটা কন্টেইনার, এই কন্টেইনারের মধ্যে কি আছে? পানি আছে। রাইট, পানি আছে, ওখানে পরে যাচ্ছে, ওই সূত্র নিয়ে আলোচনা করব, কিন্তু সেখানে আমি পরে যাব। সাপোজ এই পানির তাপমাত্রা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। এটা একটা লোহার টুকরা যার তাপমাত্রা হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াস। তো এটাকে যখন এর মধ্যে ছাড়া হবে, নর্মালি কি হবে? এ তাপ বর্জন করবে, ও তাপ গ্রহণ করবে, এবং একটা সময় গিয়ে কি হবে? এর তাপমাত্রা আর ওর তাপমাত্রা হয়ে যাবে সেম। আমি আবারও বলছি, যেহেতু এর তাপমাত্রা বেশি, ওর তাপমাত্রা কম, যখন আমি এই বস্তুটাকে এর মধ্যে ছেড়ে দেব, তখন এ তাপ বর্জন করবে, এর পানি তাপ গ্রহণ করবে। কতক্ষণ পর্যন্ত বর্জন এবং গ্রহণ চলবে? যতক্ষণ না দুইটা বস্তুর তাপমাত্রা, অর্থাৎ এই পানির তাপমাত্রা এবং এটার তাপমাত্রা সেম হবে, ততক্ষণ পর্যন্ত এই তাপের আদান প্রদান কিন্তু চলতে থাকে। সেই জায়গা থেকে আমরা কি লিখি? গৃহীত তাপ সমান বর্জিত তাপ। রাইট, এই ব্যাপারগুলো জানো, আমি আরও বিশ্লেষণ করবো, আরও ভেতর থেকে বোঝাবো তোমাদেরকে। ওকে, এখন এ কি পরিমাণ তাপ বর্জন করবে সেটা ইকুয়েশন কি? ইকুয়েশন হচ্ছে কিউ ইকুয়াল এম এস T2 মাইনাস T1। আর এ কি পরিমাণ তাপ গ্রহণ করবে ওটার ইকুয়েশন হচ্ছে কিউ এম এস T2 মাইনাস T1। একই ইকুয়েশন। তার মানে এই কিউটা আসলে কি? কোনো একটা বস্তু কি পরিমাণ তাপ গ্রহণ করছে অথবা কি পরিমাণ তাপ বর্জন করছে, অর্থাৎ তাপ পরিমাপের জন্য একটা দাঁড়িপাল্লার মতো কাজ করছে। দাঁড়িপাল্লাতে যেমন আমরা বিভিন্ন কিছু পরিমাপ করতে পারি, এই কিউ দিয়ে আমরা কি করতে পারি? ওই বস্তুটা কি পরিমাণ তাপ গ্রহণ করছে অথবা কি পরিমাণ তাপ বর্জন করছে সেটা পরিমাপ করতে পারি। এবং এই জায়গাতে তোমাদের একটা সমস্যা হয় যে এই T2 মাইনাস T1 এটা কোনটা মাইনাস কোনটা প্লাস, এই জায়গায় একটা হেজিটেশন ফিল করো তোমরা। ওই জায়গাটা আমি ক্লিয়ার করব আজকে, সত্যিই ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট একটু ধৈর্য সহকারে তোমাদেরকে শুনতে হবে। ওকে, সাপোজ এই একটা বস্তু যার তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সাপোজ সেলসিয়াস। এই একটা বস্তু যার তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি এটাকে ওর সংস্পর্শে দিয়ে দাও, যদি একটা একটার সাথে লাগিয়ে দাও, তাহলে কি হবে? এ তাপ বর্জন করবে আর ও তাপ গ্রহণ করবে। তো প্রাথমিকভাবে কি হবে? ও তাপ বর্জন করে হবে 39, ও হবে 31।
সেম কি হয়েছে তাপমাত্রা? না, এ আরও তাপ বর্জন করবে, করে কত হবে 38, আরও হবে কত 32। দেখলো না, এখনও তো তাপমাত্রা সেম হয়নি, তাহলে এ আরও তাপ বর্জন করবে। তারপর কত হবে 37, এ হবে 33, তারপর এ 36, ও হবে 34। না, এখনও সেম হয়নি। তারপর কি হবে, এ হয়ে যাবে 35, ও হয়ে যাবে 35। এখন আর তাপের আদান প্রদান কিন্তু আর চলবে না, কারণ দুইটা বস্তুর তাপমাত্রা সেম হয়ে গেছে। কারণ তাপের আদান প্রদান কতক্ষণ পর্যন্ত হয়? যতক্ষণ না দুইটা বস্তুর তাপের পরিমাণ নয়, তাপমাত্রা সমান হয়। এখান থেকে একটা ব্যাপার ক্লিয়ার, একটা বস্তু তাপ ছেড়ে দিচ্ছে আর একটা বস্তু তাপ গ্রহণ করতেছে, এবং একটা সময় কিন্তু তারা একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাচ্ছে। ওই নির্দিষ্ট তাপমাত্রা এখানে নয় 35 আমরা জানি, কিন্তু যদি কমপ্লিকেটেড হয়, যদি এর তাপমাত্রা 150, ওর তাপমাত্রা হচ্ছে 25, কমপ্লিকেটেড, এ ছাড়তে থাকবে, ছাড়তে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাবে, ও কিন্তু নিতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাবে। ওই নির্দিষ্ট তাপমাত্রা নয় আমরা এটার জন্য বুঝতে পারলাম 35, কিন্তু এখানে কীভাবে সুযোগ আছে লেখার? 101, এ হবে 149, ও হবে 26, এ হবে 148, ও হবে 27। এইভাবে তো যদি যাইতে থাকো তাহলে তো 3 ঘন্টায় একটা ম্যাথ করতে হবে, রাইট? তো আমরা কিন্তু এতটুকু শিওর যে তারা একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাবে, রাইট? তো এই জায়গায় এটাকে কিভাবে লিখতে পারি আমরা, যে কিউ ইকুয়াল এম। এম কি? যে তাপ বর্জন করছে তার ভর, অর্থাৎ এই বস্তুর ভর। এস কি? ওইটার আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কি আমি বিশ্লেষণ করব, চিন্তা করো না। আর এইটা কি হবে? এ কি করবে? তাপ বর্জন করবে। তাপ বর্জন করবে তার মানে কি? এর যে তাপমাত্রা আছে সেটাই বেশি। এ তাপ বর্জন করবে মানে কি? এখন যেটা আছে সেটা এর বেশি, তার মানে এখানে হবে 150 মাইনাস টি। ওই টিটা কি? ওই যেখানে গিয়ে দুইটা সেম হয়ে যাবে, তার মানে 150 থেকে কমতে 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 টিতে যাবে। আর ওর ক্ষেত্রে কি হবে? তাপ গ্রহণ করতে করতে এম কি? এই পানির ভর। এস কি? এই পানির আপেক্ষিক তাপ। আর এর টি2 কোনটা হবে? এর কিন্তু এটাই সবচেয়ে কম তাপমাত্রা। এ তাপ কি করছে? গ্রহণ করছে, তার মানে এর তাপমাত্রা বাড়বে। বাড়তে বাড়তে কোথায় যাবে? এ যেখানে গিয়ে শেষ হবে, ও কিন্তু এ যেখানে গিয়ে একদম শেষ হয়ে যাবে, আর ছাড়বে না। অর্থাৎ এই টিটা কোথায়? এখানে পাওয়া যাবে। ভালো করে বোঝো। একটু আগে যে আমি এই চিত্র দিয়ে যেটা তোমাদেরকে বোঝালাম, এ ছাড়তে 35-এ যায়, আর আরেকটা বস্তু নিতে 35-এ যায়। তো এই টিটা কার মতো কাজ করছে? সেই 35-এর মতো কাজ করছে। আর ওই নিতে এখানে হয়ে যাবে সেই 35। এটাই তো কথা, রাইট? তার মানে এখানে কি? টি। এই ঘটনায় তো ঘটে, এবং এখানে হবে তোমার T-25, কারণ বিয়োগের ক্ষেত্রে আমরা সবসময় বড় সংখ্যাটাকে কোথায় লিখি? সামনে লিখি। আবারও বলছি যে এই বস্তুটা তাপ ছাড়বে, তার মানে কি? এর তাপমাত্রা কমবে, তার মানে এর যেটা আছে সেটাই কিন্তু বেশি। 150 বেশি, কমতে কমতে কোথায় যাবে? একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাবে। কত সেই নির্দিষ্ট তাপমাত্রা আমরা জানি না, সুতরাং টি লিখে দিলাম। বাট এটার ক্ষেত্রে কি? এটাই কিন্তু কম, কারণ এ তাপ শোষণ করছে। এটাই কম, এর বাড়তে বাড়তে কোথায় যাবে? এই টিতেই কিন্তু যাবে। সুতরাং T-25। আশা করা যায় আর তোমাদের ওই সমস্যাটা হবে না যে এইভাবে লেখো, এত চিন্তা নাই। তুমি দেখতেই পাচ্ছ এ তাপ গ্রহণ করতেছে, তার মানে এর এই যেটা আছে সেটাই কম। তো কম সংখ্যাটা মাইনাসের ওই পাশে থাকে, আর বেশি কোনটা? এ ছাড়তে যেখানে যাবে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাবে, সেই টি। ওর জন্য এ একটা নির্দিষ্ট তাপমাত্রায় কিন্তু বাড়তে বাড়তে আসবে, সেটাই কিন্তু সেই টি। সুতরাং এখন তোমরা কি করবা? ওই টি এর মানটা বের করে দেবে। ইটস ভেরি সিম্পল। আর ওই টিটাই কি? ওই যে 35-এর মতো, অর্থাৎ ওই টি হচ্ছে সেই 35, অর্থাৎ যেখানে তোমার সম্মিলিত তাপমাত্রা যেটাকে বলে, পুরোটার তাপমাত্রা, রাইট? সেই টিটাই হচ্ছে বের করতে হয় আমাদেরকে। এটা আমার মনে হয় খুব সহজ, এখানে খুব বেশি ঝামেলা হয় না তোমাদের। ঝামেলা হয় অন্য জায়গায়, সেটা হচ্ছে যখন বরফ দেয়া থাকে। এখন একটা তোমাদেরকে সিকোয়েন্স একটা মনে রাখতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছে যে সাপোজ এটা হচ্ছে বরফখণ্ড, ওকে? এর তাপমাত্রা কত আছে? 0 ডিগ্রি সেলসিয়াসের এটা বরফ,
ভালো করে বুঝতে হবে, এগুলো ভালো করে বুঝতে হবে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এ কী করলো, তুমি তাপ দেওয়া শুরু করলো। তুমি যদি তাপ নাও দাও তাও কিন্তু সে বায়ুমণ্ডল থেকে তাপ গ্রহণ করবে, এমন নয় যে সবসময় তাপ দিতে হবে। তোমরা আবার বলতে পারো যে বরফ তো এমনি রাখলেই পানি হয়ে যায়, তাপ দিলাম কোথায়? তো বায়ুমণ্ডল থেকে সে তাপ নেই। ওকে, তো এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ কি হয়? প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হয়। এটা ভালো করে বুঝতে হবে তোমাদেরকে, যে পানিও 0 ডিগ্রির হয়, বরফও 0 ডিগ্রির হয়। এই যে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি হচ্ছে, তাপমাত্রা চেঞ্জ হয় নাই, বাট তাপ কিন্তু ঠিকই সে শোষণ করেছে, তাছাড়া সে বরফ কিন্তু হতো না। রাইট? তো একটা সিকোয়েন্স তোমাদেরকে মনে রাখতে হবে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে, তারপরে সে অন্য কোনো তাপমাত্রায় যাবে। কিভাবে একটু দেখো, আমি আসবো, আমি অনেক বিশ্লেষণ করব, তোমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, জাস্ট একটু মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে। সাপোজ এখানে পানি রয়েছে, পানির তাপমাত্রা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। রাইট? এখানে কিছু বরফের টুকরা, ধরো এটা একটা বরফ খণ্ড এখানে দেয়া হলো, বরফের তাপমাত্রা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। রাইট? এই বরফের তাপের কি হবে? শোষণ হবে। ও কী করবে? তাপ গ্রহণ করবে। আর তাপ বর্জন করবে কে? এই যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, সে কিন্তু তাপটা করবে বর্জন। এই কি 0 ডিগ্রি সেলসিয়াস, এর ব্যাপারটা কেমন হবে? এ প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে কি হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হবে। এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তো হইল, হওয়ার পর কেউ যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিই থাকবে, নাকি আরও তাপ সে শোষণ করতে পারে? আরও শোষণ সে করতে পারে। কারণ চিন্তা করো, ও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ এখানে ছেড়ে দিলা, ও হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এখন এক জায়গায় 25 ডিগ্রি সেলসিয়াস, দেখুন এ 0 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে আসার জন্য অলরেডি কিছু পরিমাণ তাপ গ্রহণ করেছে। হয়তো এই পানি থেকে কিছু পরিমাণ তাপ গ্রহণ করার ফলে এখানে তাপমাত্রা হয়ে গেছে কত? পানির তাপমাত্রা এখন 25 ডিগ্রি সেলসিয়াস, 15 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কি এখন এরকমই থাকবে, নাকি এই 15 ডিগ্রি সেলসিয়াস থেকে আবার সে তাপ গ্রহণ করা শুরু করবে? আবার সে তাপ গ্রহণ করা শুরু করবে। রাইট? তার মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে যাবে সে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। এটা ভালো করে বোঝা চাই। আমি আবারও বলছি যে তুমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ দিলা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে। এই বরফ কি করলো? তাপ নিল, নিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হলো। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি হওয়ার জন্য সে পানি থেকে তাপ কিছু গ্রহণ করেছে, এতে করে এই পানির তাপমাত্রা কমে কোথায় আসলো? 15তে চলে আসলো। তার মানে এখন এর অবস্থা এখন কোথায়? এখন কেমন অবস্থা ওখানে? এখন অবস্থা হচ্ছে কিছু 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আর কিছু 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। তার মানে এইভাবে তো অবস্থান করতে পারবে না। এবার কি করবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আবার সেই 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে তাপ গ্রহণ করবে। গ্রহণ করবে কিভাবে? এর হবে 1, ওর হবে 14, এর হবে 2, ওর হবে 13, এর হবে 3, ওর হবে 12, এভাবেই তো হবে। হতে হতে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাবে। সেই তাপমাত্রা কত আমরা জানি না, হয় এভাবে গণনা করতে হবে, নয় ওই ইকুয়েশন থেকে আমাদেরকে আসতে হবে। সেই তাপমাত্রাকে আমরা কত ধরি? টি ধরি। রাইট? ওই যে 35-এর মতো, 35 কার মতো অ্যাক্ট করতেছে? ওই টি এর মতো অ্যাক্ট করতেছে। তো এখানে কেমন হবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাবে, তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাবে। তার মানে তাপের গ্রহণ দুইভাবে হচ্ছে। 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি প্রথমে, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি। এই বরফ থেকে পানি, এটার জন্য একটা ইকুয়েশন লেখা হয়, সেটা হচ্ছে এমএল। এমএল কি? এটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ। একটু ভালো করে মনে রেখো, বরফ গলনের
সুপ্ত তাপ। এটা আমি বিশ্লেষণ করব এখন, একটু মনোযোগী হও। বরফ গলনের সুপ্ত তাপ লেখা হয় 3,36,000 জুল পার কেজি। এটা কি বোঝায়? এই জিনিসগুলোই তোমাদেরকে বুঝতে হয়, এটা না বুঝলে তোমরা আসলে বুঝবা না। বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে 3,36,000 জুল পার কেজি। সুপ্ত তাপ কী জিনিস? প্রশ্ন হচ্ছে সুপ্ত তাপ কী জিনিস? সুপ্ত তাপ এমন একটা জিনিস যেখানে শুধুমাত্র তাপের আদান প্রদান হয়, কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। দেখো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ সেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আছে, 0 ডিগ্রি এখানেও আছে এখানেও আছে, বাট তাদের অবস্থার পরিবর্তন হয়েছে। আগে ছিল বরফ, এখন হয়েছে পানি, বাট তাদের তাপমাত্রা সেম। তার মানে সুপ্ত তাপ হচ্ছে ওই তাপ যা শুধুমাত্র অবস্থার পরিবর্তন করে, কিন্তু তাপমাত্রার পরিবর্তন করে না। ওকে, আমরা সুপ্ত তাপ বুঝতে পারলাম। কিন্তু বরফ গলনের সুপ্ত তাপ 3,36,000 জুল পার কেজি বলতে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় 1 কেজি বরফ গলাতে, পার কেজি মানে প্রতি কেজি 1 কেজি বরফ গলাতে 3,36,000 জুল তাপের দরকার হবে। তার মানে এটা যদি 1 কেজি বরফ হয়, ভালো করে বুঝো, আমি যে বরফ খণ্ডটা ডোবাচ্ছিলাম সেটা যদি 1 কেজির বরফ হয়, তাহলে সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাওয়ার জন্য অলরেডি 3,36,000 জুল তাপ নিয়ে ফেলছে। ভেরি সিম্পল। 1 কেজি বরফ গলাতে যদি 3,36,000 জুল তাপের প্রয়োজন হয়, যদি আমি 2 কেজি বরফ দেই তাহলে কি হবে? 3,36,000 ইন্টু 2, তার মানে কি ভর। যদি আমি 3 কেজির বরফ দেই তাহলে কি হবে? 3,36,000 ইন্টু 3। এই এলটাই হচ্ছে আসলে 3,36,000। ভালো করে বোঝো, একদম সিম্পলি বোঝো যে 1 কেজি বরফ গলাতে যদি আমার 3,36,000 জুল তাপের দরকার হয়, 2 কেজি বরফ গলাতে কি হবে? 3,36,000 ইন্টু 2, তার মানে কি? এটাই তো সেই আমাদের এল। এলের সাথে জাস্ট আমাদের কি গুণ হয়ে যাবে? এম, অর্থাৎ বরফের ভর গুণ হয়ে যাবে। যদি 1/2 কেজি বরফ গলায় তাহলে 3,36,000 ইন্টু 0.5। তো এটা হচ্ছে সেই বরফ গলনের সুপ্ত তাপ। তার মানে ml পরিমাণ তাপ নিয়ে অর্থাৎ এই যে বরফটা ছিল সে ml পরিমাণ তাপ নিয়ে কোথায় যাবে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাবে। এখন এই পানি কি করবে? আবার এই পানি থেকে তাপ গ্রহণ করবে, রাইট? এই পানি থেকে আবার তাপ গ্রহণ করবে। তখন আমরা এই ইকুয়েশনটা এর জন্য লিখব। যখন বরফ থেকে পানিতে যাবে তখন, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাবে তখন ml, রাইট? কিন্তু এখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কি হবে? T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাবে। তখন আমরা কি লিখব? ইকুয়েশনটা Q m s T2 মাইনাস T1। এমটা কি? এম হচ্ছে পানির ভর। কোন পানি? যেই বরফ থেকে পানি হয়েছে, অর্থাৎ এই বরফের ভরটাই আসলে ওই পানির ভর। কারণ প্রথমে তো বরফ ছিল, সেই বরফ পানি হয়ে এখন সে আবারও তাপ গ্রহণ করছে। মানে এমটা বরফের ভর, আবার ওটাকে আমরা বলতে পারি পানির ভর। এসটা কি? এস হচ্ছে পানির আপেক্ষিক তাপ। আগে ওটা বরফ ছিল, এখন কি আর বরফ আছে? না, এখন ওটা পানি। সুতরাং এস পানির আপেক্ষিক তাপ। আর T2 মাইনাস T1 আমরা কি লিখব? দেখো এই পানি এখন কি করবে? আরও তাপ গ্রহণ করবে। তার মানে এর যে তাপমাত্রাটা আছে সেটাই কম। সে তাপ গ্রহণ করে কোথায় যাবে? ওই যে নির্দিষ্ট তাপমাত্রা যাবে। তার মানে কি? টিতে যাবে। কোথা থেকে কমবে? 25 থেকে কমবে। কারণ 0 নেওয়ার, সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানিতে আসার পরে আবার যদি সে তাপটা নেয়, সে কোথা থেকে নেবে? এটা থেকেই তো নেবে। আর এই পানির তাপটা কি হবে? আস্তে আস্তে এই তাপমাত্রাটা এখন কি হবে? এই যে পানিটা ছিল সেই পানির তাপমাত্রা কি হবে? আস্তে আস্তে কমবে। সুতরাং এটাকে, এই কিউকে আমরা কিভাবে লিখব? এম এস T2 মাইনাস T1। এম কত? এই পানির ভর, বরফ নয়, এই পানির ভর। এস কত? ওই পানির আপেক্ষিক তাপ। আর T2 মাইনাস T1 কি? এর যেটা আছে সেটাই কিন্তু
বড়, তার মানে এখানে কি হবে 25, কমতে কমতে কোথায় যাবে 80-তে যাবে, -t, দ্যাটস ইট। এখন আমরা ইকুয়েশন কিভাবে লিখি? ইকুয়েশন লিখি আজ এভাবে যে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তো গৃহীত তাপ কয়ভাবে আছে? এটা একটা গৃহীত তাপ, এটা একটা গৃহীত তাপ, এই দুইটা তাপ যোগ ইকুয়াল এই তাপ। তারপর আমরা সম্মিলিত তাপমাত্রাটা বের করে, দেখো ঘাবড়ানোর কিচ্ছু নাই কিন্তু, ওকে? এগুলো আমরা পারবো, আমি সৃজনশীলে করাবো। তো যখন আমরা এই ভিডিও এই টপিকের ষষ্ঠ অধ্যায়ের এই জাতীয় সৃজনশীলে আমি বেশি করাবো, তখন আরও ক্লিয়ার হয়ে যাবে, ওকে? এইরকম আরও একটা দেখি আমরা, যদি এটা বুঝতে সমস্যা হয় আরও কমপ্লিকেটেড একটা আমরা দেখব এইবার। দেখো পড়াশোনাটা একটু গবেষণামূলক হওয়া দরকার আসলে, হ্যাঁ? তোমরা আসলে সূত্র পেরেই খুব লাফালাফি করে, এটা ঠিক না। সাপোজ এবার কেমন হচ্ছে অবস্থাটা, এই পানির তাপমাত্রা ধরো 100 ডিগ্রি সেলসিয়াস, রাইট? এবং আরও একটা ব্যাপার আমি আজকে আলোচনা করে দেবো তোমাদেরকে, সেটা হচ্ছে যে কেন জানি মানে এইরকম থাকে যে 30 ডিগ্রি সেলসিয়াস -10 ডিগ্রি সেলসিয়াস সমান সমান লেখে 20 কেলভিন। সেলসিয়াস থেকে কেন হুট করে ক্যালভিন লেখে, সেটা কিভাবে লেখে সেটাও আজকে আমি বলে দেবো একটু পরে, ওকে? তার আগে এই কমপ্লিকেটেড জিনিসটা আমরা আরেকবার দেখি। এইবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ না, এবার আমি বরফকে তাপমাত্রা কত করে দিয়েছি, -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। তো এখন এর তাপমাত্রা মানে তাপ গ্রহণ করার ব্যাপারটা কেমন হবে, এই বরফ এ কী হবে, প্রথমে -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ হবে। -5 থেকে সে কোথায় যাবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ। তারপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে সেই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাবে, রাইট? এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাবে। ভালো করে একটু চিন্তা করো যে এই বরফ তুমি এখানে দিলা, এ তাপ গ্রহণ করা শুরু করলো, করতে করতে প্রথমে কোথায় যাবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে যাবে। এই সিকোয়েন্স তোমাকে মনে রাখতেই হবে। সে কী করবে, প্রথমে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে যাবে, এরপর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আরও কিছু পরিমাণ তাপ গ্রহণ করে সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে যাবে, এবং ওই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি আরও তাপ গ্রহণ করে T ডিগ্রিতে যাবে। আর এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই প্রত্যেকটা ক্ষেত্রে তাপ শুধু বর্জন করতেই থাকবে, আর এই বরফ তাপ গ্রহণ করতেই থাকবে। এটাই ব্যাপার। কিভাবে লিখবো আমরা? তো -5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ, এখান থেকে সে এখানে যেতে অবশ্যই কিছু পরিমাণ তাপ গ্রহণ করবে। ইকুয়েশন কি, ওই যে কিউ, এটা ধরো Q1 ms T2 - T1, ওকে? এটা লিখে ফেললাম। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি Q2, এটার জন্য কি হবে ml, কারণ কি হচ্ছে, সে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, তার মানে বরফ গলন, বরফটা কি হচ্ছে, জাস্ট গলে যাচ্ছে, তাপমাত্রার কিন্তু কোনো চেঞ্জ হয়নি। তার জন্য আমরা ইকুয়েশন লিখবো শুধু এটা। এবার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এর জন্য আবার কি হবে, এটা ধরো Q3 ms T2 - T1, এখানে কেমন হবে, Q1 হিসাব করো, m কি, এটার ভর, s কি, এটার আপেক্ষিক তাপ, T2 - T1। দেখো তো এই কোথায় যাচ্ছে, -5 থেকে বেড়ে কোথায় যাচ্ছে, 0-তে, তার মানে কি এর 0টাই বড়, -5টাই কি ছোট, তার মানে T2 হবে 0, এটা হবে -5। ভালো করে বোঝার ব্যাপার যে -5টা কি করবে, তাপ গ্রহণ করবে, গ্রহণ করে করে তাপমাত্রা বেশি হয়ে কোথায় যাবে, 0-তে। তুমি 0 আসবে সামনে, কারণ বড় সংখ্যাটা আমরা সামনে লিখবো আর ছোট সংখ্যাটা লিখবো পেছনে, -5। এটার ক্ষেত্রে কি হবে, Q2 সহজ, m বরফের ভর, l হচ্ছে 3,36,000, Q3 কি, m ওই বরফের ভর, s হচ্ছে আপেক্ষিক তাপ, বরফ মানে কি, এখন তো সে পানি হয়ে গেছে, রাইট, পানি হয়ে গেছে, এবং T2 - T1। দেখো তো
ওই পানির তাপমাত্রা এখন কত আছে, 0, কিন্তু এই 0 থাকবে, 0-র চেয়ে কমবে নাকি 0-র চেয়ে বাড়বে? তার মানে এ তো তাপ শোষণ করছে, তার মানে ওর বাড়বে, তার মানে এই যে তাপমাত্রা আছে সেটাই কম, তার মানে -0 যাবে এই পাশে। এই যে তাপমাত্রা বাড়তে বাড়তে কোথায় যাবে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় যাবে, সেটা কি, টি। আর এই যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি, এ তো শুধু বর্জন করতেই থাকবে। এর জন্য ধরো লিখলা Q4 MS T2 - T1। M কি, এই পানির ভর, S কি, এই পানির আপেক্ষিক তাপ, T2 কত, এই তাপমাত্রা কি বেশি নাকি এখান থেকে আস্তে আস্তে কমবে, এখান থেকে বাড়বে নাকি কমবে, অবশ্যই এখান থেকে কমবে। তার মানে কি যেটা আছে সেটাই বেশি, তার মানে কি সামনে 100, কমতে কমতে কোথায় যাবে, এই টিতে যাবে। দ্যাটস ইট। তার মানে এখন ইকুয়েশন লিখবা কীভাবে, Q1 + Q2 + Q3 = Q4। মানগুলো বসাও এবং এই টি এর মানটা বের করো, এটাই তো আমাদের সেই সম্মিলিত তাপমাত্রা, রাইট। তো এটা, এই ইকুয়েশনটা আসলে কি প্রকাশ করছে, আমাদের কি পরিমাণ তাপ গ্রহণ করছে অথবা কি পরিমাণ তাপ বর্জন করছে, সেই পরিমাপটা আমাদেরকে, সেই তাপের পরিমাণটা আমাদেরকে বলে দেয়। এখন কথা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি যদি লেখা থাকে যে তাপমাত্রা বৃদ্ধি, এইরকম অঙ্কে এইভাবে লেখা থাকে যে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে সাপোজ 30 ডিগ্রি সেলসিয়াস, এখান থেকে ঠাস করে লেখা যায় 30 কেলভিন। ওয়াই তাপমাত্রা বৃদ্ধি কি আসলে, তাপমাত্রা বৃদ্ধির ইকুয়েশন হচ্ছে T2 - T1। এর সাথে একমত হওয়া উচিত তোমাদের, যদি প্রথম অধ্যায়টা মানে প্রথম পার্ট 1টা দেখে আসো। এটা হচ্ছে আমাদের তাপমাত্রা বৃদ্ধি। সাপোজ এই বস্তুর তাপ ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা বৃদ্ধি করে সেটাকে করা হলো 33 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধি তারা কিভাবে লেখে, 33 - 30, এটা কিন্তু সেলসিয়াস ছিল, সেখান থেকে লেখে 3 কেলভিন। এটার কারণ হচ্ছে যে দেখো, এটা হচ্ছে আমাদের T1, রাইট। তুমি হয়তো একদম ছোট বাচ্চার মতো লেখা শুরু করলা, T1 = 300 + 273, তাহলে T2 কত হবে, T2 হবে 33 + 273, 273 যোগ করার পর তো আর সেলসিয়াস থাকবে না, এখন তো এগুলো ক্যালভিন, তাতে তো কোনো সন্দেহ নাই, রাইট। এখন যদি T2 - T1 করো তাহলে কেমন হবে, 33 + 273 -30 - 273, 273 কী হবে, কেটে যাবে, তার মানে অবশ্যই কী হবে, 3 কেলভিন। কারণ T2 - T1 এর ক্ষেত্রে তুমি একটাবার ভালো করে খেয়াল করো, T1-এ তুমি এই যে T2-তে তুমি যেই 273কে যোগ করছিলা, T1-এ গিয়ে সেই 273 আবার কী হয়ে গেছে, বিয়োগ হয়ে গেছে। সেই জন্য আসলে যখনই তাপমাত্রা বৃদ্ধি লেখা থাকে তার মানে কি, এর রূপ হচ্ছে T2 - T1। তার মানে এই T2-র সাথে 273 যোগ হয়েছে আর ওই T1-এর সাথে 273 বিয়োগ হয়ে গেছে। সুতরাং 30 ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা 30 কেলভিন লিখতেই পারি। ওকে, এখন ছোট্ট একটা জিনিস আমরা আপেক্ষিক তাপ সম্পর্কে একটু বলবো, যে আপেক্ষিক তাপটা আসলে কী জিনিস। আপেক্ষিক তাপের ইকুয়েশন আমাকে লিখতে হবে প্রথমে। আচ্ছা, Q = MS T2 - T1। MS T2 - T1 = Q। S = কী হবে, Q M T2 - T1। এটা হচ্ছে আমার আপেক্ষিক তাপের ইকুয়েশন। ইকুয়েশনটা কি বলে দেখো তো, M আছে, M কি বস্তুর ভর, নিচে যা থাকে সবগুলোকে কত ধরতে হয়, 1 কেজি। T2 - T1 তাপমাত্রা বৃদ্ধি, তো তাপমাত্রা বৃদ্ধিকে আমরা কত ধরবো, 1 কেলভিন ধরবো। তো এখন ইকুয়েশনটা কি হয়, যে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটাকে বলি আমরা আপেক্ষিক তাপ। এর আগে ছিল C = Q/T2 - T1, যেটাকে আমরা বলেছিলাম তাপ ধারণ ক্ষমতা। এই জায়গায় খেয়াল করো, যে কোনো বস্তুর তাপমাত্রা,
এখানে তাপ ধারণ ক্ষমতার ইকুয়েশন বলে যে কোনো বস্তুর তাপমাত্রা হতে পারে 1 কেজি, হতে পারে 2 কেজি, হতে পারে 5 কেজি, হতে পারে 15 কেজি, যে কোনো ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটাকে বলি আমরা তাপ ধারণ ক্ষমতা। কিন্তু স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ, দেখো স্পেসিফাই করে দিচ্ছে, স্পেসিফিক হিটের ক্ষেত্রে শুধুমাত্র বলা হচ্ছে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হয় সেটাকেই মূলত বলা হয় আপেক্ষিক তাপ। এই জন্য আপেক্ষিক তাপটা কী হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। হ্যাঁ, স্বাভাবিক। তো তুমি তামার 1 কেজি নিয়ে কাজ করবে, সাপোজ এটা কপার, এটা হচ্ছে আয়রন, তো তুমি এই দুইটা পদার্থেই কী করে দিয়েছো, 1 কেজি করে দিয়েছো, এটাও 1 কেজি, এটাও 1 কেজি। তাহলে এদের তাপমাত্রা যদি তুমি 1 কেলভিন বাড়াও, একই পরিমাণ, এ যতটুকু তাপ নেবে এ ততটুকু নেবে না। বাট এটা যদি লোহা হয়, এখানে যদি আরও একটা লোহা আনো, সেটাও কি 1 কেজি, এখানে যদি আরও একটা লোহা নিয়ে আসো সেটাও কত, 1 কেজি। কারণ স্পেসিফিক হিটের ক্ষেত্রে ভরটা কী করে দিচ্ছে, ফিক্সড করে দিচ্ছে। কিন্তু এর জন্য কিন্তু তা না, এর জন্য তুমি হয়তো একবার 1 কেজি নিয়ে কাজ করতেছো, একবার হয়তো 5 কেজি নিয়ে কাজ করতেছো। তার মানে এখানে 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের দরকার হবে, এখানে কি 1 কেলভিন বাড়াতে সেই পরিমাণ তাপের দরকার হবে নাকি তার চেয়ে বেশি হবে, তার চেয়ে বেশি হবে। তার মানে তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে তাপের পরিমাণটা কী হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যেতেই পারে। বাট স্পেসিফিক হিটের ক্ষেত্রে একটাই বস্তু নিয়ে যদি তুমি কাজ করো তাহলে স্পেসিফিক হিট কখনোই চেঞ্জ হবে না। এই জন্য এর নির্দিষ্ট মান পাওয়া পসিবল, কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা 1 কেজি বস্তু নিয়েই তো কাজ করতেছি, সেটা কপার হোক আর আয়রন হোক আর সিলভার হোক। এই জন্য আপেক্ষিক তাপের মান দেয়াই থাকে, এটা স্বাভাবিক। এই ইকুয়েশনগুলো নিয়ে একটু নাড়াচাড়া করো, তাহলেই বুঝবা। এবং সবচেয়ে ভালো বুঝবা, যদি আরও বিস্তারিত বুঝতে চাও তাহলে 6ষ্ঠ অধ্যায়ের স্পেসিফিক হিট, তাপ, থার্মাল ক্যাপাসিটি নিয়ে আমি অনেক কথা বলেছি। ধৈর্য যদি থাকে তাহলে আমার ভিডিও দেখো, ধৈর্য না থাকলে দরকার নেই, ফেড আপ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ওকে, এই ছিল মূলত আজকের মতো ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো, সে পরিচিত তোমার সবাই। আসসালামু আলাইকুম।